তুমি এই হার্ট অ্যাটাকটা হয়ে যাওয়ার পর তার উপরেও চাপ দিচ্ছ, বেশি জল খাচ্ছ, নুন খাচ্ছ, লেট নাইটস এটসেট্রা। তুমি হয়তো 1 মাস পরে দেখলে আমি সিঁড়িটা উঠতাম, খুব টাক করে উঠে যাচ্ছিলাম, এখন আমার টাক হচ্ছে না, একটু এরম করে লাগছে। তারপরে দেখলে এই দাঁড়িয়ে হাঁপাচ্ছ। এবার ডাক্তারের কাছে তোমার কেউ বললে তুই হাঁপাচ্ছিস, না 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 আমি হাঁপাচ্ছি না, এই সিগারেটটা বেশি খাচ্ছিলাম কয়েকদিন, সেই জন্য দাঁড়া সিগারেট ছেড়ে দেবো, হয়ে যাবে। আরও 1 মাস চলে গেল। এবার যখন এলে তখন দেখা গেল হার্টটা আর পাম্প করছে না। তখন নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ পডকাস্টের চ্যানেলে। আপনাদের সবার কাছে একটাই কথা বলবো, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেশে এবং শুধুমাত্র আমাদের দেশে নয়, এমনকি বিদেশেও সবথেকে বেশি যে রোগটায় সাধারণ মানুষ ভুগছে তার নাম হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা সাইলেন্ট কিলারও বলা যেতে পারে। রোগটা কখন আমাদের শরীরে বাসা বাঁধতে শুরু করে আমরা কিন্তু অনেকেই টের পাই না। ছোট বড় এবং সেই সঙ্গে সঙ্গে যাদের অনেকটা বয়স বেশি, যে কোনো বয়সের মানুষের মধ্যে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ডায়াবেটিস হওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে গিয়েছে। কিন্তু এখন আসল প্রশ্নটা হলো, আজকের দিনে দাঁড়িয়ে এই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এত বেড়ে যাচ্ছে কেন? আর যারা ডায়াবেটিসে ইতিমধ্যেই আক্রান্ত হয়ে গিয়েছেন তারা নিজেদেরকে কিভাবে ভালো রাখবেন বাকি জীবন, এই বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা। আর আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন শহর কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডক্টর দেবাশিস বাসু স্যার। নমস্কার স্যার। নমস্কার, আপনাকে অ্যাক্সলেপিয়া হেলথে স্বাগত জানাই। থ্যাংক ইউ নিমন্ত্রণ পেয়ে। একদম স্যার, আমাদের ভীষণ ভালো লাগছে যে আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকেও বেশ খানিকটা সময় আমাদের জন্য রাখতে পেরেছেন। তোমাকে বলছিলাম যে এই বাড়ির এবং ডক্টর সরকারের সাথে যে পরিচয়ের 25 বছরের স্মৃতি, এবং খানিকটা বাড়িটা মনে হচ্ছে আজকে এতদিন পরে 25 বছর প্রায় পরে এসে মনে হলো এটা আমারই বাড়ি। তা একটা কারণ ফিরে দেখা, ফিরে পাওয়া, মানে একটা আলাদা নস্টালজিয়া কাজ করছে, একদম ভীষণ আবেগের জায়গাটা। কেমন আছেন স্যার আপনি? খুব ভালো আছি, এবং আজকে তো এই মুহূর্তে তো বলবো আরো অনেক ভালো আছি, কারণ আমার বয়সটা 25 বছর কমে গেছে। আর তখন আমরা পুরো, আমি আর কুণালদা মিলে আমরা একটা পুরো এন্টার হাসপাতাল চালাতাম। কুণালদা কাটতেন আর আমি সেই পেশেন্টগুলোকে সাজিয়ে কুণালদাকে দিতাম, আবার কুণালদা কাটার পরে তাদেরকে ঠিক করে যত্ন করে রাখার কাজ ছিল আমার। একদম তাই স্যার। প্রথমে যেটা বলে শুরু করলাম যে আজকের দিনে দাঁড়িয়ে তো ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রচুর বাড়ছে এবং সেটা সমীক্ষার বিভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কি মনে হয়, ডায়াবেটিসটা কি শুধু একটু বেশি চিনি খাওয়ার রোগ? হ্যাঁ, না ভালো বলেছো। সত্যি কথা, এখন সব খাবারেতেই চিনি। এই যে যেমন আমার কফিটা তুমি দিলে, তখন বললে কিন্তু চিনি ছাড়া। হ্যাঁ বললে, সেই ছেলেটি বলে গেল স্যার চিনি। আমি বললাম এ বাড়িতে আর চিনি কথাটা বলা যাবে না, চিনি এখন অচেনা হয়ে যাবে। চিনি মানে টেবিল সুগার ছাড়াও প্রত্যেকটা খাবারের মধ্যে একটা রিফাইন্ড সুগার, কথাটা সুগারটাকে আমি যদি জেনারেলাইজ না করি, একটা কার্বোহাইড্রেটের প্রোডাক্ট কিন্তু থাকছে। এই যে আলট্রা প্রসেসড ফুড আমরা খাচ্ছি, তাতে কিন্তু আমরা ওই মানে ওই চিনির মানে চিনিকে যদি এখন সংজ্ঞা হিসেবে বলি, সেটা না থাকলেও তার থেকেও খারাপ কুইকলি কনভার্ট করে তার গ্লুকোজটা বাড়িয়ে দিচ্ছে শরীরে, সেইটা আমরা পাই। চিনি খাওয়ার সাথে সুগার বাড়ার কোনো সম্পর্ক নেই। সুগার বাড়ার সম্পর্ক হলো, হ্যাঁ একটা কথা বলি, ধরো আমাদের নর্মাল ব্লাড সুগার আমরা কত বলি, যে 100 মিলিগ্রাম পার ডেসিলিটার। তার মানে আমাদের শরীরে কতটা রক্ত থাকে, রক্তের মধ্যে ঘুরছে তো, এটা ব্লাডে। একটু ভেঙে নি জিনিসটাকে, 1 লিটারে 10 ডেসিলিটার থাকে। আচ্ছা, তাহলে 5 লিটারে 50 ডেসিলিটার যদি ওইভাবে হয়, আমরা 100 মিলিগ্রাম থাকছে 1 ডেসিলিটারে, তাহলে 50 ডেসিলিটার থাকবে 5 মিলিগ্রাম। তাহলে এই 5 মিলিগ্রাম শরীরে কিন্তু অ্যাকচুয়ালি ব্লাড এর মধ্যে আমার চিনি পাওয়া যাচ্ছে। তুমি যদি আমার পুরো ব্লাডটাকে নিয়ে নাও, আমার থেকে ব্লাডটা বের করে 1 চামচ চিনি কিন্তু আমার সারা শরীরে ঘুরছে, অ্যাকচুয়াল চিনিটা, যেটা সুগার যদি বলি ওরকমভাবে কনভার্ট করে। আর সেই পরিমাপে যদি তুমি মানে কম্পেয়ার করো, পরিমাণটাকে পরিমাপ নিয়ে তুমি যদি এটাকে কম্পেয়ার করো, তুমি সারাদিন সকাল থেকে উঠে একটা বিস্কিট দুটো খেয়ে ফেলেছো, একটু চায়ের সাথে একটু দুধ চিনির চা, এটা 3 বার 4 বার, তারপরে পাউরুটি খেলে তার মধ্যেও চিনি দেওয়া, নুন দেওয়া, বেসিক্যালি ময়দা, সেটাও ঘুরে ওই কনভার্ট করে আলটিমেটলি গ্লুকোজ হচ্ছে। চিনি মানে আমরা আলটিমেটলি গ্লুকোজে বলবো। সারাদিনই গ্লুকোজ। দোকানে গেলে তুমি একটু শুকনো রুটি চাওনি, তুমি একটু নানটাকে আর একটু মাখন টাখন দিয়ে আর একটু মানে ঘন করে দিলে যাতে আরো চিনিটা কিছুক্ষণ থেকে যায়। তো এইভাবে আমরা চিনি না খেলেও, চামচের চিনি যেটা বললাম, আমরা কিন্তু অনেক চিনি খাচ্ছি। ডায়াবেটিসটা কিন্তু সেটার থেকে, সেটা খেলে বাড়বে তা নয়। যার ডায়াবেটিস হয়ে গেছে না, ন্যাচারালি তাকে আমি পরিমাণটা কমিয়ে দেবো।
আমাদের বেসিক্যালি ছেলেদের মেয়েদের একটা বরাদ্দ আছে ওয়ার্ল্ড হেলথের ক্রাইটেরিয়া অনুযায়ী। আমি বলবো সারাদিনে টেকনিক্যালি সব মিলিয়ে 5 থেকে 6 চামচ চিনি, যেটা ওই খাবারগুলোর মধ্যেই ঢুকে গিয়ে প্রায় ডাবলের উপর হয়ে গেছে, সেটা যেন কনসিয়াসলি আমরা না খাই। বাড়িতে রান্না খাবারটা প্রেফার করলে সেগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো। যেটা হলো যে আমাদের শরীরের মধ্যে অ্যাকচুয়ালি এখন একটা ফ্যাট, ভিসেরাল ফ্যাট, দেখতে আমি হয়তো তুমি আমার দেখে ভালোই বললে, কিন্তু আমার পেটের মধ্যে একটা ভিসেরাল ফ্যাট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের এই ইন্ডিয়ান সাউথ এশিয়ান ডিসেন্টের যাদের মানুষদের। তাতে কি হয়, এই ফ্যাটটা যেখানে যেখানে ইনসুলিনের কাজ কি জানো তো, ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের মধ্যে গ্লুকোজ ঘুরে বেড়াচ্ছে, ওই যে 5 বললাম 5 গ্রাম যে সুগারটা 1 চামচ, তা সেইটা এসে কি করলো, সেইটা ও তুলে নিয়ে মাসেলের মধ্যে, ধর পায়ের মাসেলটা যেগুলো মোটা মাসেল আমরা বলি হাতের বাইসেপস বানাও, কারণ এই মাসেলের মধ্যেও ঢুকিয়ে দেওয়ার কথা। সে মাসেলে ঢুকে প্রথম 10% মতো নর্মাল স্টেটে তারা আমাকে অক্সিডাইজ করে তার এটিপি দেবে, আমি এনার্জি পাবো। আর বাদ বাকি 80-90%টা আমার কিন্তু স্টোরড হবে অ্যাজ গ্লাইকোজেন, পরবর্তী কাজে সেটা ভাঙবে। মানে ভগবান এইভাবেই সাজিয়েছেন। আমি যদি ভগবান টেনে আনি এখানে, আমরা যখন আমাদের তৈরি করেন তো কেউ একজন, তো এই ফ্যামিন আর ফিস্ট, তখন এই ফিস্ট কথাটা ছিল না, তখন অনাহার, তখন দুর্ভিক্ষ, তখন এই যে অল্পটি খাচ্ছি ওই ফ্যাট স্টেট থেকে আমরা ফাস্টিংয়ে চলে যাচ্ছি তাড়াতাড়ি, এবং সেইটা ভেঙে ওই গ্লাইকোজেনটা ভেঙে আমি এনার্জিটা পাচ্ছি। একদম দেখা গেল যে এখন আমরা এত মানে পর্যাপ্ত পরিমাণে খাচ্ছি, এই চিনিটা আমরা শুধু এখানে সংগ্রহ করে রেখে দিলাম শুধু তা নয়, এরপরে অনেক বেশি চিনি শরীরে ঘোরাঘুরি করছে, যেইটা ওই ফ্যাটে পরিণত হবে। ফ্যাটের মধ্যে ট্রাইগ্লিসারাইডে পরিণত হচ্ছে, প্রায় 1000, 10,000, 100,000, 500,000 ক্যালোরি তৈরি হয়ে গেল ফ্যাটে। এই ফ্যাটগুলো আমাদের মাসেলের মধ্যেও ঢুকছে। তারা ওই ইনসুলিন একটা চাবি তালার মতো, ইনসুলিন গিয়ে ওই চাবিটা খুলে দিয়ে মাসেলের দরজা খুলে দেবে, ওইখানে গ্লুকোজগুলো স্টোরড হবে গ্লাইকোজেন হিসেবে, ফ্যাটেও তাই হবে। এই চাবির ফাংশনটা ওই চর্বির মধ্যে দিয়ে আর ঢুকে কাজ করতে পারছে না। তো এই ভিসেরাল ফ্যাট প্লাস এটাও খারাপ যে সাউথ এশিয়ান স্পেশালি আমাদের ইন্ডিয়ান ডিসেন্টে বলা হয় জেনেটিক্সের একটা বড় কারণ আছে। আমার আমি বলি আমার ছেলেরা মামা এদের যদি থাকে, প্রথমেই জিজ্ঞেস করি যে তার সম্ভাবনাটা বেড়ে গেল। ধরো তোমার বাড়িতে মা বাবার সুগার আছে কিংবা একজনের আছে, আর আমার বাড়িতে নেই, আমরা দুজনে খুব বন্ধু, অনেক দিন ধরে একসাথে আছি, আমি কিন্তু জানি তোমার আমার থেকে যাই খাই একসাথে তোমার 3 গুণ বেড়ে যেতে পারে চান্স বেশি হওয়ার আগে। প্লাস ধরো তোমার মায়ের আছে, তো সেখানে আমি দেখে নেবো যে তোমার মায়ের যদি থাকে তোমার চান্স ধরো শুধু মায়ের 40%, 50% হওয়ার, মা বাবার যদি থাকে 70%, তাহলে ওই 30% না হওয়াটা তোমার হাতে। কিন্তু সেটাতে তুমি এক্সট্রা চিনি কিংবা আলট্রা প্রসেসড ফুড খাবে কিনা সেটা তোমাকে ছোটবেলায় শিখিয়ে দিতে হবে। মানে ওই জায়গা থেকে দাঁড়িয়ে খাবার ম্যানেজ করাটা একটা ভীষণ বড়। একদম তাই। আচ্ছা স্যার, এবার একটা কথা বলুন, যে এই যে ডায়াবেটিস যাদের ধরুন এখনো অবধি হয়নি কিন্তু সুগার লেভেলটা মোটামুটি বর্ডার লাইনের আশেপাশে রয়েছে, তাদের অনেকেরই ধারণা থাকে যে একবার যদি সুগারের ওষুধ শুরু করে দেওয়া হয় তাহলে সেটা সারা জীবন কন্টিনিউ করতে হবে। দেখো বর্ডার লাইন কতটা আমি ডায়াবেটিসের সংজ্ঞায় ব্যবহার করি না, কারণ এই বর্ডার লাইন করতে করতে আমরা খুব হালকা ছেড়ে দিয়েছি। ডাক্তাররাও মাঝে মাঝে বলি একটু বর্ডার লাইন আছে, হেলথ চেক আপ করেছে, ছেলেটার ফাস্টিং সুগার বেরিয়েছে 114, বলো না ওটা বর্ডার লাইন আছে, তুমি একটুখানি লাইফস্টাইল করে ফেলো। লাইফস্টাইল কী করবে, সে তো সকালবেলায় ডাক্তারকে দেখানোর আগে এখানে 9টার সময় ঢুকে সেই ব্যাগটা রেখে বসেছে আর ওঠেনি। একবার বস ডাকলো, তো তখন বস ডাকছে মানে তখন ভীষণ স্ট্রেস, সেই স্ট্রেস নিয়ে উঠলো, সেটা কিন্তু ওর ভালো কাজে হচ্ছে না, সেটা কিন্তু এক্সারসাইজের মতো উঠে বসের ঘরে যাচ্ছে না, ঘামতে ঘামতে গেছে, কর্টিসল বেরোচ্ছে, আরও তাতে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে। এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি আসল শব্দ আমাদের এখন, ইনসুলিন রেজিস্ট্যান্স, লেপটিন রেজিস্ট্যান্স। আমরা এই মোটা ব্যাপারটা কি স্যার ইনসুলিন রেজিস্ট্যান্সটা? দেখো ইনসুলিন আমাদের বেরোচ্ছে, আমাদের ন্যাচারাল ক্ষরণ হচ্ছে, প্যানক্রিয়াস অগ্নাশয় থেকে বেরিয়ে যাচ্ছে, একটা সার্টেন পর্যাপ্ত গ্লুকোজ, সেই ইনসুলিন এতদিন ধরে বছর পরম্পরা যে আমরা সকালবেলা একটু আটা রুটি খেলাম, সবজি খেলাম, কিংবা তো আমাদের এই বাংলায় আমরা বেসিক্যালি ভাত কিংবা ভাতের মাড় দিয়ে যে যেরকমভাবে খেয়েছি সেই স্টার্চটা আমরা খেয়েছি, কিন্তু সেগুলো কমপ্লেক্স স্টার্চ, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সেগুলোকে ভাঙে, স্টার্চ মানে পলিস্যাকারাইড, ভেঙে পেটের মধ্যে প্রায় 25 থেকে 28 ফিট লম্বা আমার ইয়ে রয়েছে, মানে ইন্টেস্টিন রয়েছে, সেই ইন্টেস্টিন থেকে খাবার ভাঙবে, অ্যাবজর্ব করবে, তারপরে যেটুকুনি সুগার ওই বললাম, সারা শরীরে 1 চামচ সুগার আমার নর্মালি থাকার কথা।
তো এই যে ভাঙার প্রসেসটায় সুগারটা উঠছে, সুগারটা উঠে রক্তে ঢুকছে, রক্তে ঘোরাঘুরি করলো, আমি বললাম ইনসুলিন করবে কি নিয়ে এসে গ্লুকোজটাকে ঢোকাবে মাসেলে, লিভারে। লিভারে এমনি নর্মাল সুগারের অবস্থায় সে ঢোকায় না, কিন্তু লিভার মাসেলে এবং ফ্যাটে। তো সেইটা কোনো কারণে আটকে যাচ্ছে, চাবিটা খুলছে না। ইনসুলিন আছে শরীরে কিন্তু গ্লুকোজটাকে ঢোকাতে পারছে না। তার মানে পুলিশ এসে এত ভর্তি হয়ে গেছে, মানে তুমি বুঝতে পারছো যে এক একটা এই ভবানীপুর সেলে ধরো 4টে ইয়ে রয়েছে, এবার সেখানে 20 জন করে আমরা ঢুকিয়েছি দোষী লোককে। তো দোষী এখানে ইনসুলিন মানে গ্লুকোজ, আর পুলিশ হচ্ছে ইনসুলিন। 20 জনের পর তো ফেটে যাবে, মানে কাজ করতে পারছে না, রাইট? তো আলটিমেটলি তুমি ও এসে ফিরে যাচ্ছে, দরজা খুলে ঢোকাতে পারছে না, কিংবা দরজা খুলতেও পারছে না, কারণ ফ্যাট বড় হয়ে গেছে। ঠিক আমাদের ফ্যাট সেলগুলো চর্বি জমতে জমতে একটা সময় ফুলে যায়, ফুলে গিয়ে তারপরে আবার অনেকগুলো ফ্যাট সেল পাশে মানে বাড়ানো যায়, সেটা স্টেম সেলের মতো। কিন্তু ভবানীপুর থানার তো এইটুকু জায়গা, সেটা তো আর বাড়ানো যাচ্ছে না। তো সেখানে ওই 20টা করে 4টে জায়গায় ঢুকে গেল গ্লুকোজ, কিন্তু হাজার হাজার গ্লুকোজ ঘুরে বেড়াচ্ছে রক্তে, মানে রাস্তায়। পুলিশও পিছন পিছন ঘুরছে, মানে ইনসুলিন তাকে তুলে এনে ঢোকাতে পারছে না। বিভিন্ন জায়গা থেকে সাইরেন দেওয়া হচ্ছে যে আরো পুলিশ নামাও, আরো পুলিশ নামাও, কারণ রাস্তায় ঘুরছে চোর। কিন্তু চোরকে আমি ঢোকাবো যে এই জায়গাটায় সেলগুলোতে, আলটিমেটলি ইনসুলিন আর কোনো কাজই করতে পারছে ঢোকাতে পারছে না। এবার রক্তের মধ্যে কি হচ্ছে, ইনসুলিনও বেশি, সুগারও বেশি পাওয়া যাচ্ছে। যখন আমি রক্তটা দেখলাম, এখানে বলা হাইপার ইনসুলিনিক স্টেট। এই ইনসুলিনটা যেটা, সেটা কিন্তু কার্ডিওভাস্কুলার টক্সিসিটি করে, মানে তার থেকে ডায়াবেটিসের থেকে বেশি এই ইনসুলিনের দ্বারা হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, এইগুলোর চান্স বেশি। যে কারণে আমরা বলি যে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের চান্স অনেকটা বেশি। একদম তাই। আমাদের তো বলাই হয় যে 75% যারা মানে যাদের ডায়াবেটিসে ভুগছেন, তারা কোনো একটা কারণে ওই কার্ডিওভাস্কুলার, সেটা হার্টের অ্যাটাকে হোক, স্ট্রোকে হোক, এই হার্ট রিলেটেড কারণে তাদের মৃত্যু হয়, মর্টালিটি। আচ্ছা স্যার, একটা কথা বলুন তো, ধরুন কারো সুগার যদি নর্মাল থাকে, তো তাদের কি এরকম হতে পারে যে সুগারটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নর্মাল, কিন্তু ভিতরে ভিতরে কোনো ক্ষতি হয়ে যাচ্ছে? খুব ভালো প্রশ্ন। সুগার আমি দেখছি 2 আওয়ার্স পিপি, আমি বলেছি যে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে দেখো, সেই টেস্টটা খুব একটা হয় না, ইউজুয়ালি হয় না যদি কোনো পারপাস না থাকে। যেমন জেস্টেশনাল ডায়াবেটিস আমরা দেখতে গেলে, একটি মেয়ে তার একটু স্থূলকায়, সে তার আগের প্রেগনেন্সিটার দিকে একটা সুগার ধরা পড়েছিল শেষের দিকে, তার বাড়িতে পরিবারের ডায়াবেটিস আছে, বিভিন্ন আমরা দেখি ইন্ডিকেশন, তাকে আমরা এরকম ওজিটিটি করতাম। এখন কিন্তু সেটা আমাদের ওই ডায়াবেটিস ইন প্রেগনেন্সি স্টাডি, যেটা ইন্ডিয়ার গ্রুপ, তাতে বলা হচ্ছে যে 75 গ্রাম গ্লুকোজ প্রত্যেকটি মেয়ে গর্ভাবস্থায় তার প্রথম ধরা পড়ার সাথে সাথেই আমরা তাকে ওই গ্লুকোজটা দেব, তার ডাক্তারের চেম্বারেই সে খেয়ে নিলেন, তার 2 ঘন্টা পরে তাকে যেতে দেবো না, ধরে রাখবো, সে খেয়ে আসুক না খেয়ে আসুক, সেখানে কোনো অসুবিধা নেই। নর্মালি ওজিটিটি খালি পেটে করা হয়, করে এই অ্যানাড্রাইজ গ্লুকোজটা খাওয়ার পর 75 গ্রাম তার গ্লুকোজটা কতটা উঠলো আমরা দেখলাম। তাহলে যখন সে এসেছিল তখন যদি না দেখি, এইটার পরে দেখা গেল তার 140-এর উপরে উঠে আছে, তখন আমরা তাকে বলবো জেস্টেশনাল ডায়াবেটিস, এবং ভীষণভাবে সতর্ক করব। কারণ এই বাচ্চাটার এই যে ভ্রূণটার এই 10 সপ্তাহ 12 সপ্তাহ মায়ের পেটে তখন তৈরি হচ্ছে, যদি ও যদি 4 সপ্তাহে আসে, তখন অর্গানগুলো তৈরি হয়নি। সুগার বেশি থাকলে কিন্তু তার একটা ডিজাস্টার হতে পারে, তার বিভিন্ন রকম অর্গান কমপ্লিকেশন। তো এই ওজিটিটি তুমি বললে তার 140, সেটা মেয়ের, এই মেয়েটির কথা বলছে। এবার তোমাকে আমি ওজিটিটি করলাম, তোমাকে অফিসে চাকরি পেতে গেলে ওজিটিটি করে আসতে হবে। বাবা, এই পেশেন্টের ডায়াবেটিস থাকলে তার যত দায়িত্ব ভাই, এগুলো তো আমাদের নিতে হবে, এই কমপ্লিকেশন হবে। সেই কোম্পানি, আমি তোমাকে মাইনে দেবো ধরো 1 লাখ টাকা, তা তোমাকে তার সাথে আমার ইন্স্যুরেন্সও করতে হবে, কারণ 20 লাখ টাকার, কারণ এদিকে বাইপাস হবে, ওদিকে ডায়ালিসিস হতে পারে। তো সেইটাকে বাঁচানোর জন্য এখন কিছু কোম্পানি, কিছু ইন্স্যুরেন্স, এগুলো পলিসি হচ্ছে। তখন ধরো একটা ওজিটিটি করলে দেখা গেল সেটা 139 এসছে, 140-এর নিচে, তাহলে তোমাকে আমি বললাম যে তুমি তো বেশ নর্মাল আছো, নর্মালের সংজ্ঞায় ডায়াবেটিসের। কিন্তু দেখা গেল যে তোমার, আমরা যদি একটা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর দেখেছি বোধহয়, একটা ছোট্ট ব্যান্ডেডের মতো গোল একটা প্যাচ, এইটার একটা টেফলন দিয়ে সেটা তোমার স্কিনের টিস্যুর মধ্যে থাকে, বুঝতেও পারবে না, তুমি তাই নিয়ে সাঁতার কাটতে পারো, খেলাধুলা যা ইচ্ছে করতে পারো। তোমার 15 দিনের সে গ্রাফটা দেবে। এবার তুমি বললে, প্রথম প্রশ্ন তোমার এর আগের প্রশ্ন ছিল তো বর্ডার লাইন আছে, বর্ডার লাইন আমরা বিশ্বাস করি, সংজ্ঞা আছে 126-এর উপর ফাস্টিং, 199 মানে 200-র উপর এই পিপি গ্লুকোজ, যেটা মানে তুমি গ্লুকোজ খাওয়ার পরেও করতে পারো, করে নিয়ে, এবং HbA1c, যেটা একটা গড় আমরা অ্যাভারেজ বলি, রক্তর আমাদের একটা রক্তকণিকা লাল, মানে লাল রেড ব্লাড সেল, সেটা শরীরে মোটামুটি 90 দিন থেকে
90 দিনও থাকে, 90 থেকে 120। তো একটা রক্তের কণিকার মধ্যে সেই গ্লুকোজটা বেশি ঘোরাঘুরি করলে এখানে সে আটকে যায়, তার যে গ্লোবিন পার্টটা, তার নাইট্রোজেন পার্টটা, এর কার্বন পার্টটা সে আটকে গেল, এইটা গ্লাইকোসাইলেটেড গ্লাইকেটেড হিমোগ্লোবিন হলো। সেইটার মাপকাঠি আমরা একটা আছে, সেটা যদি 5.7-এর উপর হয় তাহলে তুমি কিন্তু প্রি ডায়াবেটিসে ঢুকে পড়েছো। এবং তাতেও কিন্তু কমপ্লিকেশনগুলো, যেমন ডায়াবেটিস হলে তোমার হার্ট অ্যাটাকের চান্স 4 গুণ, প্রি ডায়াবেটিস হলেও কিন্তু 2.5 গুণ। এটা কিন্তু পিছিয়ে নেই। তো আমরা প্রি ডায়াবেটিস আছেও, তুমি আস্তে আস্তে করে খাওয়া দাওয়াটা ঠিক করো, হয়ে যাবে। পরের হেলথ চেক আমি দেখবো। এগুলো আমাদের কিন্তু একটু বদলে ফেলতে হবে। আমি হেলথ চেক আপের ডাক্তারবাবু, আমি কিন্তু সঙ্গে সঙ্গে তাকে সতর্ক করবো। বাড়ির লোকজনকে এখন সাইরেন বাড়িয়ে ফেললাম, একদম হয়ে গেল, সে কিন্তু এইটা পুরো নিজেকে নিয়ন্ত্রিত করে নতুন জীবনশৈলীটা সে নিয়ে এলো, তাকে মানে তার প্রয়োগ করলো তার উপর, এবং তার চেঞ্জ সে দেখতে চাইছে। তাকে একটা গ্লুকোমিটার কিনে দেবো। তুমি যে বললে, এইবার আমি গ্লুকোমিটার দেখছি যে খাওয়ার 8 ঘন্টা পরে কতটা উঠছে, খাওয়ার 1 ঘন্টা পরে কত উঠছে, মানে রেগুলার একটা চেকআপ, রেগুলার মনিটরিং। এইটাতে কি হচ্ছে, 2 আওয়ার্স পরে হয়তো নর্মাল এসে গেছে, কিন্তু তার আগে কিন্তু তার 200 ছাড়িয়ে গিয়েছিল হয়তো, আমি জানি না। শুধু 2 আওয়ার্স, এবং সেটা একবারই ব্রেকফাস্ট করার সময় সে করলো, লাঞ্চে কোনোদিন করেনি। ডিনারে বাড়িতে এসে যখন খাচ্ছে, সারাদিন খায়নি, মা বাবার আদরে দুবেলা রেখে দেওয়া খাবারটা অনেকটা খেলো, দেখা গেল তার 250-300 হয়ে যায়, সে জানে না। তো এইটা অনেক আগে হয়, বিফোর দ্য ডিজিজ ম্যানিফেস্ট। আমরা কিন্তু এই ধরনের নাম্বার আমাদের শরীরে অনেক দিন ধরে হচ্ছে। শরীর কিন্তু তোমাকে বলছে যে বাবা একটু সতর্ক হয়, কিন্তু তুমি সুন্দর বললে ইট ইজ আ সাইলেন্ট ডিজিজ, তুমি শুনতে পাচ্ছ না। ইট ইজ অ্যান ইনভিজিবল ডিজিজ, তুমি দেখতে পাচ্ছ না। ইট ইজ অ্যান ইনট্যাঞ্জিবল ডিজিজ। কখন রোগটা বাসা বাঁধতে শুরু করবে কেউই বুঝতে পারবে না। আচ্ছা স্যার, একটা কথা বলুন তো, এই যে ডায়াবেটিসের ক্ষেত্রে আপনি এতদিন ধরে কাজ করছেন, আপনার কি মনে হয় যে কোনটা সবথেকে বেশি আন্ডাররেটেড সিমটমস? ডায়াবেটিসের আন্ডাররেটেড সিমটম আমি তোমায় বলবো যে, ধর তোমার এটা একটু উইক লাগছে, তোমার আগের মতো লাগছে না, এটা একটা বিরাট জিনিস। কিন্তু যে তুমি নিজেকে বোঝাচ্ছ যে আজকে আমি কালকে রাতে খুব পড়াশোনা করেছি, কিংবা ওই সিনেমা দেখেছি, ইউটিউব করেছি, এসব বেসিক টায়ার্ডনেস ভাবছি। তুমি তোমাকে এক্সকিউজ খুঁজে পাও, তুমি অজুহাত খুঁজছো যে তোমার কেন। তো এই বেসিক টায়ার্ডনেস মানে একটা ফ্যাটিগ, এইটা আমাদের ওই সেল কোষগুলোর মধ্যে তো অ্যাকচুয়ালি কি হয়, তোমার রক্তে 500 সুগার, কিন্তু তোমার কোষগুলোর খাবার কি, সেটা তো গ্লুকোজ। তুমি এক্ষুনি বললাম চাবি খুলে কোষে তো ঢোকাতে পারছে না, তাহলে কোষের মধ্যে কিন্তু গ্লুকোজ নেই। এই গ্লুকোজটাই তো ওর এনার্জি দেবে, এটার থেকে তো এটিপিটা পাবে তুমি। এটা হচ্ছে কোষের মধ্যে, রক্তে গ্লুকোজ কিন্তু কোষে নেই। স্টারভেশন অ্যামিডস প্লেন্টি, চারদিকে মানে পর্যাপ্ত পরিমাণে সব রয়েছে, কিন্তু যার যেটা জিনিস তার ঘরে সেইটা পৌঁছলো না, একদম ওখানেই গন্ডগোলটা লেগে গেল। তখন কি হবে, সেলগুলো টায়ার্ড হচ্ছে, ক্রমশ টায়ার্ড হতে। তো আমাদের না ভগবান বিরাট একটা অ্যাডাপ্টেবিলিটি দিয়েছে, সহ্য শক্তি। করতে করতে আমরা একটা দিন যখন ভেঙে পড়ছি, যখন একটা ঘটনা ঘটছে, ইভেন্ট, সেটা ধরো হার্ট অ্যাটাক হলো, সেটা ধরো মানে যতক্ষণ একটা বড় দুর্ঘটনা ঘটছে আমরা সতর্ক হচ্ছি। এবং মজা হচ্ছে হার্ট অ্যাটাকের দিনটাও তুমি বুঝলে না হয়তো, কারণ সাইলেন্ট হার্ট অ্যাটাক। তুমি এই সাইলেন্ট হার্ট অ্যাটাকটা হয়ে যাওয়ার পর তার উপরেও চাপ দিচ্ছ, বেশি জল খাচ্ছ, নুন খাচ্ছ, লেট নাইটস এটসেট্রা। তুমি হয়তো 1 মাস পরে দেখলে আমি সিঁড়িটা উঠতাম, খুব টাক করে উঠে যাচ্ছিলাম, এখন আমার টাক হচ্ছে না, একটু এরম করে লাগছে। তারপরে দেখলে এই দাঁড়িয়ে হাঁপাচ্ছ। এবার ডাক্তারের কাছে তোমার কেউ বললে তুই হাঁপাচ্ছিস, না আমি হাঁপাচ্ছি না, সিগারেটটা বেশি খাচ্ছিলাম কয়েকদিন, সেই জন্য দাঁড়া সিগারেট ছেড়ে দেবো, হয়ে যাবে। আরও 1 মাস চলে গেল। এবার যখন এলে তখন দেখা গেল হার্টটা আর পাম্প করছে না, তখন এটা হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন। তখন কিন্তু প্রায় হার্টের যাই ওষুধপত্র থাকুক ভালো এসছে, এখন ওই হার্টটা দুদিক থেকে পেসমেকার ফেরানো সম্ভব কখনো না। হার্ট ট্রান্সপ্লান্টেশন তো অতটা সোজা না হয়, দুদিক থেকে পেসমেকার লাগিয়ে একসাথে পাম্প করাচ্ছি, সিআরটি করছি, এইসব করে টোরে সেই জীবনটা তো আমার নয়, তখন তো এই হার্টটা আমার নয়, তার নানা রকম উপসর্গ এসছে, তাকে অনেকের কথা শুনতে হচ্ছে, আমার কথায় সে হার্ট আর রাজি হচ্ছে না। আচ্ছা স্যার, এই যে আজকের দিনে দাঁড়িয়ে ইয়ং ছেলে মেয়েদের মধ্যে রাত জাগা পরিমাণ অনেক বেড়ে গিয়েছে, এবং একই সঙ্গে আমাদের মধ্যে স্ট্রেসটা ভীষণভাবে বাড়ছে, এই দুটো কি কোথাও গিয়ে ডায়াবেটিসের সঙ্গে কানেক্টেড? তুমি প্রথম প্রশ্ন যেটা করেছিলে যে চিনি খাওয়া, আমি বলবো ঘুম কম হওয়ার জন্য এখন ডায়াবেটিস। ঘুম কম না, ঘুমেরও একটা সার্টেন পরিমাণ থাকবে, মানে ওই আবার বলি একটা জীবন 24 ঘন্টা 7 দিন 365, এই যে কথাগুলো, 24 ঘন্টা 8 ঘন্টা আমার কিন্তু রেস্টের জন্য, বডিটাকে রিকাভার করার জন্য, আর আমরা দিতে পারছি না। এটাতেই অসুবিধা হয়ে যাচ্ছে। 16 ঘন্টা তুমি কাজ করো, দারুণ কাজ করো,
কিন্তু সেই 16 ঘন্টা কাজটাকে তো তোমাকে আবার গুছিয়ে নিতে হবে সিস্টেমটাকে। তুমি যে কোনো যন্ত্র তুমি যে তাকে চালালে কেন ডিউটি আওয়ার শিফট আওয়ার থাকে, কেন বলা হয় যে একটা ইন্ডাস্ট্রিতে একটা প্লান্ট চলছে নাইট শিফট হয়, নাইট শিফটে কিন্তু যেটা 7 দিন চলেছিল সেটা বন্ধ হয়ে পাশের যন্ত্রগুলো কিন্তু চালানো হচ্ছে, কারণ তা নইলে ওয়্যার অ্যান্ড টিয়ার হইবে, তা নইলে আবার এসে তাকে তেল মালিশ করে অনেক কিছু করে সব যারা ইঞ্জিনিয়াররা আসবে সার্ভিসিং করবে। আমরা কি আমার বডির সার্ভিসিংটা দিনে 8 ঘন্টা করার কথা, সেই সার্ভিসিংটা আর কিছু না, একটু রেস্ট, এবং রেস্টের আগে পরে নানা রকম সুন্দর করে একটা আবহাওয়া তৈরি করতে হবে। আমি ঘরের রাত্রে ফুটবল ম্যাচটা দেখলাম, সেখানে চাউমিন চিলি চিকেন ওই উমামি গন্ধ, সেই ঘরে এসি চলছে, খুব চিল্ড এসি, দুটো বিয়ারও চললো। এবার আমি 12টার সময় খেলাটা ধর শুরু হলো, 2টো অবধি খেলা দেখলাম, আমার তো এটাই ছিল ঘুমের টাইম। আমি তো টিকটিকি কিংবা আরশোলা কিংবা প্যাঁচা নই, আমাকে তো ভগবান বানিয়েছে এই মানুষের মতো, যার ঘুম থেকে ওই ব্রহ্ম মুহূর্তে না হলেও আমার এই ভোর হচ্ছে, মানে এই ভোর হলো সেটা আর দেখতে পাচ্ছি না, মানে কাকটা ঘুমিয়ে পড়ছে টায়ার্ড হয়ে, তখন আমরা উঠছি। কাক আগে পাখি টাকিগুলো খেলে টেলে নিয়ে এবার গাছে যখন রেস্ট নেয় তখন আমরা উঠি, আমাদের তো ওদের সাথেই ওঠার কথা ছিল। তো সেটাকে একটা ক্রোনো বায়োলজি বলে, মানে টাইমের সাথে, যেমন আমরা বলি এখন ইন্টারমিটেন্ট ফাস্টিং ওইসব আসছে, আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং এর বিষয়েই আসবো। তো এইখানে তো আমাদের ঘুমোতে হবে বাবা, ওই 10টার মধ্যে শুয়ে পড়ার প্ল্যান করতে হবে। এবার আমি তো ডাক্তার, কুণাল দা সার্জন, একটা ফোন আসতেই পারে, একটা টিম সাজিয়ে রাখলাম, তাদেরকে প্রতিদিন নয়, তারা একদিন একটা ডিউটি দিলেন, পরের দিন আরেকটা ডিউটি, মানে তারা রেস্টটা পাবে। এইভাবে আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, আমি ডাক্তার বলে সবার দায়িত্ব নিয়েছি, নিশ্চয়ই করব, কিন্তু আমারও তো শরীরটা ঠিক রাখতে হবে, কারণ আমি তো ঘুম থেকে ঘুম আমার হলো না, 3 দিন পরে আমার কগনিটিভ ফাংশন খারাপ হয়ে গেছে, আমি তখন একটা ওষুধ একবারে লেখা জায়গায় 2বার লিখে ফেলছি, টাইপ করছি ভুল, তাতে তো আখেরে আর একটা লোকের না, অনেকগুলো লোকের ক্ষতি হবে, যার ফোনটা ধরিনি তার কথা। ঘুম হওয়াটা এবং ওই সঠিক সময় মেনে ঘুমানোটা, ওটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের এই 2টো নাগাদ দেখা যায় কর্টিজলের ডিপটা হয়, কর্টিজলটা আমাদের সারাদিন চালিয়ে রাখছে গো, চাবুকের মতো মেরে মেরে। এবং এই কর্টিজল, যেমন আমরা বলি ভোরবেলা ঘুম থেকে ওঠার সময়টা, অনেক সময় আমরা সকালের দিকে হার্ট অ্যাটাক কিংবা এই ধরনের ইভেন্টগুলো দেখি, কারণ হাই কর্টিজল, এমনি নর্মাল কর্টিজলটা বেড়ে। তাছাড়া কোনো একটা খেলা ম্যাচে 6টার সময় ম্যাচে গেছি, হাঁটতে হাঁটতে ফাইনালি এই জিতছি লাস্টে হেরে গেলাম, দুম করে একটা হার্ট অ্যাটাক হলো, এগুলো ওই কর্টিজলের জন্য। ও তো ফুটবলটা দিকে হার্টে লাগেনি, কিন্তু ওইটা তো এই কর্টিজলটা যদি আমরা ঠিক করে তার মেনটেনেন্স করতে পারি, যদি আমরা রাত্রে ঠিক টাইমে ঘুমাই, তাহলে আমাদের একটা হরমোন আছে, ওটা এই ফ্যাট সেল থেকে বেরোয় কিংবা এর থেকে পেট থেকেও বেরোয়, সেটা হলো গ্রেলিন। গ্রেলিনটা ব্রেনের একটা জায়গায় খবর দেয় যে এবার উঠে খাও, এবার কি খাও, খুব এনার্জি ডেন্স খাবার খাও, মানে তুমি ফ্রিজটা খুলে কিন্তু একটা স্যালাড পড়ে থাকলে সেটা খাচ্ছ না, তোমার কিন্তু এই চকলেটের দিকে চলে গেল মনটা, তোমার কেকটার দিকে, তোমার ওই থামস আপের বোতলের দিকে। তো এই যে এইগুলোর তো এনার্জি ডেন্স, কিন্তু এগুলোর কোনো নিউট্রিশন ভ্যালু নেই। হ্যাঁ, সেইভাবে মানে নিউট্রিশন আছে, মানে এক্সেস নিউট্রিশন বলবো, কিন্তু শরীরের সেগুলো প্রয়োজনে লাগছে না বেশি, মানে অত্যাধিক সেগুলো ক্ষতি করছে, ক্যালোরিটা বেশি এসছে, রাতে অত ক্যালোরির দরকার নেই, তুমি তখন ঘুমাবে। তাই দেখবে অনেক অনেক সম্প্রদায় আছে যাদের ওই সূর্যাস্তর পর থেকে আর খায় না, কারণ আমরা তো হান্টার গ্যাদারার ছিলাম, আমাদের তো একটা গুহার মধ্যে ঢুকে যেতাম, অন্ধকারে নিজেদেরকে খাবার টাবার নিয়ে চলে গেলাম, একটু আগুন জ্বালিয়ে যেগুলো খেয়ে টেয়ে ফেললাম, আর অন্ধকারে ভয়ে বেরোতাম না, কারণ অন্য জন্তু আমায় খেয়ে ফেলবে বলে। তখন থেকে আর খাওয়া দাওয়া নেই, কিছু নেই, আমি রেস্ট নিলাম, যেই ভোর ভাঙলো আমি আবার খাবারের সন্ধানে বেরোতাম। তো এটাই তো আমি। এবার এটা আমি 500 বছর 1000 বছর পর এই আদলটা বদলে গেল, আকার প্রকার দুটোই যদি বদলায় খুব তাড়াতাড়ি, আমাদের জেনেটিক কনস্টিটিউশনটা কিন্তু বদলাচ্ছে না, আমাদের ফেনোটাইপটা বদলে গেল, আমাদের চেহারা আকৃতিটা বদলে গেল, কিন্তু প্রকৃতি বলছে যে তুমি প্রকৃতি যেটা নেচার, সেই প্রকৃতির সাথে তুমি কিন্তু এখন তোমার বিচ্ছেদটা করবে, কানেকশনটা তৈরি হচ্ছে না। তো আমি যদি পাহাড়ে গুহার মধ্যে ঢুকে পড়ি এখন, ওই এসে 10টা, মানে ধরো আমি 10টায় শুয়ে পড়া আমার পক্ষে বাড়াবাড়ি হতে পারে, বাট করি, চেষ্টা করি, কেন হবে অন্তত 12টার মধ্যে। হ্যাঁ, তো আমি বলবো না, আমি ওপেনলি এখন বলছি, যখন বলবো যে চেষ্টা করুন সকলে মিলে যেন 10টায় সব পুরো ফ্যামিলিটাই শুতে পারি, এবং তার আগে ধরুন 9টার সময় আমরা এই যে ডিজিটাল ডিটক্স, এই যে ফোন, এই যে এই লাইটটা, এই লাইটটা, ব্লু লাইটটা, এটা আমাদের ওই একদম রেটিনা এবং সেখান থেকে ব্রেনের কিছু কিছু ফাংশনস আছে, সেগুলোকে একটু ইরিটেট করে। আমরা 1 ঘন্টা আগে ডিজিটাল ডিটক্স করবো, ওই ঘরের মধ্যে ওই উমামি গন্ধ, সেটা আমি ধরো ওটা রাখলাম না, আমি একটু তার আগে স্নান করে এলাম, একটু জ্যাসমিন ফ্লেভার দিলাম, একটা ইউক্যালিপটাস অয়েল দিলাম, এসে বজ্রাসন করলাম,
টেম্পারেচারটা 16 না করে সেটা আমি 25-26-এ রাখলাম, বাইরের ঘামটা হচ্ছে প্যাচ প্যাচ করছে আমাদের যেটা কলকাতা মানে বেঙ্গলে যেগুলো হয়, সেইটার একটা ভালো টেম্পারেচার, ভালো একটা অ্যাম্বিয়েন্সটা ঘর, ভেরি গুড। তো সেই ঘরটা ওইভাবে সাজিয়ে নিল আমাকে ঘুম পাড়িয়ে দেবে বলে। আমার বালিশটাও ঠিক সেইভাবে আমি কোত্থেকে রাখছি, বালিশটা এখানে নয়, শক্ত বালিশ নয়, ঘাটটার বেঁকে যাচ্ছে। এমনিতেই তো সারাক্ষণ আমরা এরকম করে আমাদের টেক্সট ক্লজ হয়ে গেছে, টেকনেক বলে, টেক্সট করতে গিয়ে টেক্সটিং এর জন্য ক্লজ, টেকনোলজিক্যালি আমরা এরকমভাবে টেকনিক করে আমাদের না কেন চোখটা বেরিয়ে আসছে, চোখ এখন আমাদের পাতায় মানে পড়ে না, তাই ড্রাই আইস। আমরা দেখবে আর 100 বছর পর হয়তো একটা অদ্ভুত জন্তুর মতো আমাদের হয়ে গেছি, চোখ ঠিকরে বেরিয়ে গেছে, গায়ে কোনো শুকনো, চোখও শুকনো, একটা আরশোলা ভাব, এবং রাতে যাচ্ছি। তো এই যে মেটামরফোসিসটা, যদি খারাপ মেটামরফোসিস মানে কাফকার কথায় বলি, আমাদের যে আমরা ইউনিটটা চালাই তার নাম মেটা, METTA, সেটা একটা পালি শব্দ, মানে লাভিং কাইন্ডনেস। সেইখানে আমি দেখেছি ডাক্তার হিসেবে আমি খুব এটা করে করতে পারছি না। আমার কথা লোকে তখন শোনে টেবিলের সামনে বসে হয়তো এসে দেখান, কিংবা একটা সেই সম্মান সম্ভ্রমটা হয়, বেরিয়ে গিয়ে আর সেটা অ্যাপ্লাই করতে পারে না। তো আমাদের টিমে এই তোমার মতো বাচ্চারা রয়েছেন, আজকে তো তোমাকেও পেলাম, ওরাই লাভিং কাইন্ডনেস, এরাই মৈত্রী, মেটা কথাটা একটা বুদ্ধিস্ট শব্দ, ফ্রেন্ডলিনেস, মৈত্রী থেকে মেটা। এটা বারবার ফোন করে, বারবার ওরা এই দেখো এখানে বলছিলাম তোমাকে যে খাবারের ছবি, কতক্ষণে ঘুমোতে গেলেন, কি কি অ্যাম্বিয়েন্স দেখি, এখন ঘরটার কিরকম আলোটা কিরকম। তো এইভাবে তারা গাইড করতে চেষ্টা করে। তো আমরা এই সার্ভিসটা চালাই, দেখি কিভাবে আমরা এই তোমার চ্যানেলে এসে বলার সুযোগও পেলাম যে ওই যে মানুষের সঙ্গে কানেক্ট করা, কারণ আমরা তো সোশ্যালি বিচ্ছিন্ন। তোমার তো কোভিড-20 লাগতো না, তুমি তো তার অনেক আগে সোশ্যালি তুমি একদম একটা ডিসপ্যারেজিং, মানে ভাবাই যায় না তুমি কতটা ডিস্টেন্স ছিলে। তুমি তোমার ছেলে মানে বাড়িতে ছেলে কি করছে, সোশ্যালি কানেক্টেড হচ্ছে, একদম গাড়ি থেকে নামলাম, এসেই আমার ল্যাপটপ খুলে কেউ খাবার টাবার দিল, কিছু কখন খাবে কি খাবে দুটো কথা হলো, হয়তো আমি আবার টিভি বসে পড়লাম, কেউ বেশি স্টক এক্সচেঞ্জ দেখছে, কেউ টিভিতে খেলা দেখছে, কিন্তু কথা নেই ছেলে কি করছে, ছেলে এক ঘরে, মেয়ে এক ঘরে। বড় কথা হচ্ছে পাশের জন কি করছে আমরা সেটা নিয়ে বদার্ড নই। তো এইখানে তুমি যে বললো কর্টিসল, এই যে মোমেন্টে সবাই মিলে আবার একটা ফ্যামিলি টাইম হলো, বন্ধুরা মিলে বসলাম, ফ্যামিলি এলো, তখন কিন্তু ওই ভালো হরমোনসগুলো, অক্সিটোসিন, ডোপামিন, এরা কিন্তু আমাদের সুস্থ রাখে। ওই গ্রেলিনের জায়গায় তখন লেপটিন বেরোবে, বলবে আর খেও না, আর খেতে হবে না। লেপটিন আর গ্রেলিন তোরা পাশাপাশি প্রায় কাজ করে একটা হাইপোথ্যালামাসের ব্রেনে। সেখানে বলছে যে একজন বলে যে আর খেতে হবে না লেপটিন, আর গ্রেলিন বলছে আরো খাও। তো এইটাও কিন্তু ওই ক্রোনো নিউট্রিশন। তুমি রাতের দিকে তখন খেতে শুরু করছো, তো এবার তুমি 10টায় যদি ঘুমিয়ে পড়ো, তুমি দেখবে তোমার 7টা অবধি তোমার খিদে পাচ্ছে না, ঘুম থেকে উঠে তোমার ভালো লাগছে, তুমি তখন একটু এক্সারসাইজ করে নে, তখনই টুক করে একটা ওই বিস্কিট দিয়ে চা খেলে না, যেটা সঙ্গে সঙ্গে গ্লুকোজটাকে বাড়িয়ে দিল, স্পাইকটা হচ্ছে। ভেরি গুড। এই স্পাইকটা হওয়া মানে পিছন কিন্তু ইনসুলিন, সে তো জানে গ্লুকোজ উঠেছে, সে তাড়াতাড়ি করে ওঠার চেষ্টা করছে। তুমি সারাদিন ও উঠছে নামছে, কিন্তু 100 বছর আগে ওই ইনসুলিনটা তো প্যানক্রিয়াস থেকে বেরোনোর কথা এরম করে, অসিলেটরি একটা পালসেটাইল। আবার যখন খাবে 3 বেলা তখন একটু উঠবে, আবার এরম, এটা দেখা যায় না। আবার এখন আমরা যে সিজিএমএস লাগাই, সিজিএমএস এ দেখা যাচ্ছে গ্লুকোজটা কিরকম উঠছে নামছে। তুমি যে বললে যে সুগারটা তুমি যখন দেখছো 2 ঘন্টা পরে তখন নর্মাল, কিন্তু তার আগের গুলো তুমি দেখোইনি। ওটা যদি সিনে এটা একটা স্ন্যাপশট, আর ওটা যদি তুমি সিনে একটা রেকর্ড করছো, পুরো ফিল্মটা যদি দেখা যায় পুরো ফিল্মটাতে দেখবে ও কি। তাহলে এই যে যখন লাফাচ্ছে তখন সেলগুলো কি হচ্ছে, সেলে গিয়ে ওই গ্লুকোজটা সুনামির মতো ধাক্কা দিচ্ছে, ঢেউ একটা। সে ঢুকতে না পারলেও সেলের মধ্যে পার্শ্ববর্তী জায়গাটা ওই আর্টারির যে দেওয়ালটা, ভিতরের দেওয়ালটা এন্ডোথেলিয়াম বলে, ওকে ধাক্কা মারছে, খেয়ে এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয়ে যাচ্ছে। এই এন্ডোথেলিয়াম প্রত্যেকটা কোষের মধ্যে পৌঁছে দেওয়ার কথা গ্লুকোজ সে পাচ্ছে না, আর্টারিগুলো খারাপ হয়ে যাচ্ছে, হার্ট অ্যাটাক। প্রত্যেকটা আমরা বলি ডায়াবেটিস কিন্তু শুধু একটা অগ্নাশয় রোগ, প্যানক্রিয়াস, এবং প্যানক্রিয়াস মানে এন্ডোক্রিন অর্গান, ওগুলো এখন আর বলা হয় না। ওভারঅল একটা ডিজিজ হয়ে যাচ্ছে, ওভারঅল মাথার থেকে পা, টপ টু টো। কারণ প্রত্যেকটা জায়গাতে তোমার রক্ত সরবরাহ আছে, রক্ত সঞ্চালন হচ্ছে, তো সেই রক্তটা কিসের দ্বারা তার প্রভাবটা, এই রক্তের ধমনী শিরা দিয়ে, তো তার মধ্যে ওই ভিতরের লাইনিংটা নষ্ট হয়ে যাচ্ছে। এই চ্যাটচ্যাটে, ভাবো না তুমি এক্ষুনি একটা চিনি ফেলো, একটু পরে দেখবে সেটা চ্যাটচ্যাটে খুলছে না, আর খুলছে না। তা তুমি তো ওটা না খুললে তার ফাঁক দিয়ে তুমি ঢোকাতেও পারছো না তোমার নিউট্রিয়েন্টসগুলো। তা প্রত্যেকটা অর্গানে সেই কোটিংগুলো গিয়ে আটকে যাচ্ছে, তোমার খাবার পৌঁছেছে না, তুমি কিন্তু নিজেকে হারিয়ে ফেলছো আস্তে আস্তে। এইটা লোককে বুঝতে হবে যে এই চ্যাটচ্যাটে শরীরটাকে একদম চকচকে করে ফেলতে হবে, ঘষে মেজে বুদ্ধিটা খাটিয়ে।
এবং এই একদম। বুদ্ধিটা কিন্তু আমরা বারবার বলে যাচ্ছি, আমরা বিভিন্ন রকম চ্যানেলে, টিভিতে, লেখালেখিতে, কিন্তু এটা যদি নিজের উপর একদিন প্রয়োগ করা যায়, 7 দিন 15 দিন, ওই যে আমরা এখন করি আমাদের মেটাতে, সকলকে আমরা সিজিএম লাগিয়ে দিই, এই ইয়াং বাচ্চাগুলোকে। হ্যাঁ। আমার স্লোগান আমি বলি, এটা এখানেই বলি, হ্যাঁ, একদম ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রাম মানে একটা আছে ফর কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অফ ক্যান্সার, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, স্ট্রোক। তো সেটা 2012-তে গুলাম নবী সাহেব, তখনকার দিনের উনি মিনিস্টার ফর হেলথ অ্যান্ড ফ্যামিলি অ্যাফেয়ার্স ছিলেন, তো উনি আমাদের স্লোগানটা ইনকর্পোরেট করেন। বয়স হলে 30 বছর ব্লাড সুগার টেস্ট প্রতি বছর। আর আরেকটা হলো, আমরা নিজেরাই করতাম, গর্ভবতী হলেন যিনি, দেখতেই হবে তার চিনি। তো এইটা আমরা যারা তখন সতীর্থ ছিলাম তারা মিলে এটা কয়েন করেছিলাম। আমরা 12 বছর পরে আমরা এটা চেঞ্জ করেছি। চেঞ্জ করে আমরা এটা এখন আইডিএফ থেকে লঞ্চ হয়েছে, ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন থেকে। স্ক্রিন ফর এনসিডিস বাই 20, অ্যাড হেলথি ইয়ার্স আ প্লেন্টি। তার মানে এটা সকল মা বোনেদের বলছি, তাদের ছেলে মেয়েদেরকে এগুলো একটু মাথায় রাখবেন। 20 তার মানে কিন্তু 16-17তেই তাদের কিন্তু সব চেঞ্জগুলো হয়ে যাচ্ছে। তো সেইটা যেন না হয়, তাহলে ক্লাস 6 থেকে আপনারা সচেতন হন। বাচ্চা, আপনার যারা মানে সন্তানেরা এবং সেই সন্তানের বন্ধু টন্ধু যখন বাড়িতে আসে, দেখছেন একটু বেশি স্থূলকায়, সে উঠতে পারছে না, খেলতে পারছে না, বসে সে মানে ওই সব প্লে স্টেশনে খেলছে, বসে বসে খেলছে, আর এক্সারসাইজ বলতে কেবল আঙ্গুলগুলোর। তো সেইটা তাদেরকে ওখান থেকে সতর্ক করুন, ওদেরকে বলুন যে এবার বাইরে যেতে, তাদেরকে এনকারেজ করুন। আপনিও যান সাথে, কিন্তু বললে হয় না, আপনাকেও সেটা এক্সাম্পল সেট করতে হবে। আপনি নিজে ওদের হাঁটতে ফিজিক্যাল এক্সারসাইজটা এবং খাওয়া। এলেই একটা চিপসের প্যাকেট খুলে ফেললেন, একটা কোল্ড ড্রিঙ্ক, বাড়িতে এগুলো ঢোকাবেন না, এবং একদম নৈবচ, মানে এখন যেরকম আমাদের করা হচ্ছে না নতুন ইয়েতে, যে এইটা খাওয়া যাবে না, এই মাংস কাটা যাবে না, এই খাওয়া যাবে না, আমরা ঠিক সেইভাবেই করব। কিন্তু যে এই আমি মানে এটা আমি খারাপ কিছু বলছি না, কিন্তু এই লেস চিপসটা কাটা যাবে না, প্যাকেটটা সেটাই করতে হবে, ওই কোল্ড ড্রিঙ্কের বোতলটা খোলা যাবে না, এইরকম ভাবে যদি আমরা একটা মানে ফাতোয়ার মতো জারি করি, আমরা সেটাই কিন্তু আসল জিহাদ। নিজের নোংরা যেটা জমছিল সেটাকে আমরা ক্লিনস করছি। তো তার জন্য পারসেপশনটাকে ক্লিনস করতে হবে, সেই অ্যালডাস হাক্সলির ভাষায়। তো আচ্ছা স্যার, একটা কথা বলুন তো, আমরা একটু আগে ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে কথা বলছিলাম, এটা ডায়াবেটিসের সঙ্গে কতটা সম্পর্কযুক্ত? দেখো, ডায়াবেটিসের সাথে নিশ্চয়ই জড়িত, কারণ আমরা যদি বলছিলাম না, সকালবেলা আমাদের হরমোনগুলো কাজ করে, ইনসুলিনটা না, এই যে বলছিলাম রাত্রে কিন্তু ইনসুলিন ঘুমানোর কথা, রাত্রে যদি খাবার খাওয়াও তাহলে ইনসুলিন যেটা উঠছে বড় কষ্ট করে উঠছে, 3 গুণ ইনসুলিনের ড্রাইভ হলে তারপরে আমাদের ওই কোষের মধ্যে যেখানে ব্লাড মানে এখান থেকে ব্লাড সুগার থেকে কোষে ঢোকাবে, তার যে মানে PI3K AKT এই ফসফোরাইজেশনগুলো হবে সিগন্যালিং করে, যে গ্লাইকোজেন ফর্ম করবে, ভালো ভালো জিনিস তৈরি হবে ওই জিন ট্রান্সক্রিপশন দিয়ে, সেইটা 3 গুণ ইনসুলিন বেরোলেও হয় না। তাহলে রাত্রে এত কষ্ট দেবো কেন ইনসুলিনটাকে? তাকে নিগড়ে বের করে দেবো, 2 দিন পরে ইনসুলিন তোমার যা রিজার্ভ ছিল খালি হয়ে যাবে। আমি সকালবেলায় দিই যতটা দিই, তুমি যেটা বললে, সকালে আমি প্রথমেই গ্লুকোজটা দেবো না, কারণ বডি একবার গ্লুকোজ চিনে গেল, ইনসুলিন ঘোরাঘুরি করছে, তারপরে ইনসুলিন ঘোরাঘুরি করছে, কিন্তু সেই সময়টার খাবার খাওনি তুমি, চা কফিটা বিস্কিটটা খেয়ে বেরিয়ে গেছিলে, এবার তো তুমি আর খাচ্ছ না, হয়তো ব্রেকফাস্ট স্কিপ করছো, তুমি রোগা হবে বলে কোথাও কেউ বলেছে এখন ব্রেকফাস্ট খাবেন না, বন্ধুরা মিলে, তাতে কি হলো, ইনসুলিন উঠেছিল, দাঁশ করে ইনসুলিনটা পড়ে গেল, ইনসুলিন ক্র্যাশ করলো, এটা কোনো ইনসুলিন ক্র্যাশ ডাউন করলো, মানে সেই স্টক এক্সচেঞ্জের মতো। যখনই করলো তোমার তখন শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না, এই যে ফ্যাটিগের কথাটা বলছিলাম, তো বারবার এই ক্র্যাশটা দিনে হয়, শরীর খারাপ লাগা একদম। তো তাতে কি হচ্ছে, তুমি প্রথমে একটু প্রোটিন খেলে, এটা প্রোটিন লেভারেজ বলে একটা কথা আছে, প্রোটিন লেভারেজ, প্রথম প্রোটিনটা খাও, ব্রেন কিন্তু প্রোটিনটাকে হজম করতে একটু সময় নেয়, মানে সবচেয়ে ভালো সময় না, প্রায় 1-1.5 ঘন্টা সময় নেয়, তাহলে ওই পিকটা উঠবে না কোনো কিছুরই। প্রোটিন কি, প্রোটিন তোমার একটা বড় মাসল এনার্জি দেবে, মানে এনার্জি কার্বোহাইড্রেট ন্যাচারালি বেশি দেবে, বাট প্রোটিন কিন্তু বিল্ডিং ব্লকগুলো তৈরি করবে, সেই প্রোটিন থেকে গেল, তার সাথে একটু ফাইবার, তুমি সকালে একটা চিয়া সিড আগের দিন রাত্রে গোলা ছিল সেটা তুমি খেলে, কিংবা এইসবগুলো খেলে, যাই হোক মানে সলিবল, এদিকে ফল যদি তুমি একেবারে হুমতে গুড়ে, অনেকে খায় খালি পেটে অনেকগুলো ফল খেয়ে ফেললো, মিষ্টি ফল, তো সেগুলোতে আবার একটা স্পাইক হবে, কারণ তাতে ফলেও তো তুমি জানো ফ্রাক্টোজ। স্যার, ফল খেলেই কি ডায়াবেটিস বাড়বে? কেন বাড়বে? ফলে তো ফাইবার আছে, ফলে ফাইবার আছে, এবং ফলে যে সুগার বাড়ে ন্যাচুরালি, ওটা ব্লাড গ্লুকোজ আর ফ্রাক্টোজ ওরমভাবে না, কিছু সুক্রোজোর এলিমেন্ট থাকে এরমভাবে ভাগ করে, তো সুগার কিছুটা বাড়ে বটে, কিন্তু যেহেতু ফাইবার ওলা ফলগুলো যদি তুমি খাও, ধরো তুমি তরমুজ খেলে, তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্সটা কিন্তু বেশি নয়, খুব বাড়ার কথা নেই এরমভাবে,
যেরকম পাউরুটি কিংবা চিনিতে বাড়ার কথা। আচ্ছা। তো এরম বাড়লো, কিন্তু অনেকগুলো যদি খাও, ঠান্ডা তরমুজ একটার পর একটা তুমি বুঝতে পারছো আনবিটিংলি এদিক ওদিক তাকে তুমি খেয়ে যাচ্ছ গল্প করতে করতে, এক বোল খেয়ে ফেলে, ওর লোডটা বেশি, কিন্তু তথাপি তার একটা ফাইবার কন্টেন্ট আছে। তো ফাইবারটা করে কি, একটা যে কোনো ফাইবার তুমি বোঝো, একটা ফাইবার সেটা জলের মধ্যে গেলে একটা জেলি ফর্ম করলো, সেটা এই অ্যাবজর্পশনটা কার্বোহাইড্রেটটাকে ওরমভাবে করতে দেবে না, সেটা স্লো করবে, তার গায়ে গায়ে লেগে আছে ফাইবার। কিন্তু গ্লাইকেসেমিক লোড যদি বেশি হয়, বারবার খাও, তাতে কিন্তু ওভারঅল ইম্প্যাক্টটা বডির গ্লুকোজটা বেড়ে যাবে। তো এগুলো আমাদের এইগুলোইতেই বুঝতে হবে যে এখানে রোল অফ ওই নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান এবং ডাক্তার সবাই মিলে কম্বাইন করে। ডাক্তার আমরা একদম হাত ধুয়ে ফেললাম যে না আমরা খাবার দাবার নিয়ে কথা বলবো না, শুধু ডায়েটিশিয়ান বলবে, সেটা ভালো, কিন্তু আমার ভাবধারার সাথে আমি কি ওষুধ দিচ্ছি, ওই ওষুধে কতটা কার্বোহাইড্রেট খেতে হবে, কি খেতে হবে না, কতটা প্রোটিন খেতে হবে, কতটা মাসল মাস বাড়াতে হবে, এইগুলো কিন্তু আমরা একসাথে কাজ করতে হবে, মাল্টি ডিসিপ্লিনারি টিম লাগবে। এবং এই ধরনের ক্লিনিক না হলে শুধু একজন ডাক্তার ডায়াবেটিস প্র্যাকটিস করছেন, তার ডায়েটিশিয়ান নেই, তার কোনো এডুকেটর নেই, তাহলে সেটা ইনকমপ্লিট ক্লিনিক। এটা আমি আমার ক্ষমা করো, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ আমরা কিন্তু ডায়াবেটিস এডুকেশন নিয়ে অনেক বছর কাজ করি, অনেকভাবে জড়িত একদম। এবং সেভাবে ধর একটা বাড়িতে ঠাকুমা দিদিমা না থাকলে বাচ্চাটার বড় হয়, কিন্তু কয়েকটা জায়গায় ডেফিসিট থাকে, ঠাকুমার ঝুলির গল্পটা না শুনলে তার কিন্তু সেই চিন্তার যে কল্পনার জগতে সে যে ভালো মানুষ তৈরিটা আর হয়তো হলো না। আচ্ছা স্যার, এই যে ডায়াবেটিস নিয়ে আজকে আমরা কথা বলছি, অনেকের একটা মারাত্মক বড় ধারণা থাকে ডায়াবেটিস আমার ধরা পড়েছে, তার মানে আমার কমপ্লিটলি ভাত বন্ধ, আমি আর খেতে পারবো না, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? দেখো, ভাত রুটি এগুলোর খুব ওরমভাবে তফাৎ নেই। যে কার্বোহাইড্রেট বলতে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের সমস্যা নেই, কিন্তু তোমার তো কার্বোহাইড্রেট খেতেই হবে। তোমার তো অ্যাকচুয়ালি আমরা কি বলছি, একটা ব্যালেন্স নিউট্রিশন মানে অ্যাটলিস্ট 50% কার্বোহাইড্রেট আমাদের দরকার। সাধারণ আমাদের যে আমরা প্রোটিন বাজারে গিয়ে কিনে দেখো তো, তোমাকে যদি বলি 50% প্রোটিন, তুমি তো মাছ মাংস খাও, তাহলে তুমি তোমার উপর এখনও যদি সেরকম কিছু না আরোপ হয়ে পড়ে থাকে, তুমি মাছ মাংস আরামসে গিয়ে কিনে আনো, এবং ধরো তুমি ভেজিটেরিয়ান, তুমি একটা অপশান বলো যে আমার মাছ মাংসের জায়গায় আমার ওরকম আমি 30 গ্রাম করে প্রোটিন খাবো, 3টে মিলে 90 গ্রাম। আমরা বলি যে আমাদের বডির ওয়েট, যদি আমার বডির ওয়েট 70, তাহলে আমার আইডিয়ালি 1.2, আমি এক্সারসাইজ করছি, আমি রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে আছি, আমি খুব একটা বসি না, প্রত্যেকটা পেশেন্ট দেখার সাথে সাথে উঠে তাদের কাঁধে হাত দিয়ে গল্প করতে করতে বাইরে যাই, তাদেরকে দেখতে যখন পেশেন্ট এক্সামিন করছি সেখানে আমি দাঁড়িয়ে থাকছি। এই স্ট্যান্ডিং দাঁড়ানোর সাথে কিন্তু প্রায় 10 কেন আমি বলবো প্রায় 30 থেকে 40 ক্যালোরি এই ওয়েট, জেন্ডার এবং মাসের উপর এক্সট্রা ক্যালোরি দ্যান সিটিং খরচা হচ্ছে। তো তাহলে আমার প্রোটিনটা লাগছে, তাহলে আমি বললাম তোমাকে গুণ করো 70 × 1.5 যদি গ্রাম প্রোটিন হয়, 105 গ্রাম প্রোটিন। আমি ভেজিটেরিয়ান, তুমি আমায় কী দিতে পারো? তুমি আমায় কত সয়া চাঙ্ক দেবে, কত টেম্পে টোফু কিংবা ওই ধরনের জিনিসগুলো দিলে? না, আমাদের দেশের যেরকম অর্থনৈতিক পরিস্থিতি, এক্স্যাক্টলি, ভেরি গুড, এই অর্থনৈতিক পরিস্থিতিতে ওইরকমভাবে প্রোটিন খাওয়া সম্ভব নয়। তাহলে আমরা ধরে নিই আমাদের 50 গ্রাম কার্বোহাইড্রেট, সেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, খুব আস্তে আস্তে হজম হবে এবং সেটা শরীরে এনার্জি দিতে থাকবে। একবার দিল, দিয়েই ছেড়ে দিল, আবার ঝিমিয়ে পড়লাম, সেরকম নয়, সারাদিন আমার একটা থাকলো। শুরু করছিলাম, আমি বললাম সকালটা ঘুম থেকে উঠে পোর্শন, একদম আইডিয়াল পোর্শন, যেটা কিন্তু একজন বিশেষজ্ঞ তোমাকে সাজিয়ে দেবে, তোমার হাইট, তোমার ওয়েট, তোমার ওষুধ, তোমার অসুখ, এইগুলো বুঝে। সেই প্রোটিন থাকলো ধরো 30, 25 কিংবা ফ্যাটও 25। ফ্যাট কি? ফ্যাট মানে কি এক গাদা মাখন খাবো? তা তো না। ধরো বাদাম খাচ্ছ, তাতেও ফ্যাট, এটা গুড ফ্যাট। তাতে এই তোমাকে অলিভ অয়েল খেতে হবে তা নয়। তুমি বেঙ্গলে আছো, তোমার কাছে সর্ষের তেল, যদি সত্যিকারের ঘানির সর্ষের তেল পাও, সেটাও প্রায় 50% তোমার আর্জি মানে শিয়াল কাটা মেশানো থাকবে, এই রং টং না থাকলে হবে না, ঝাঁঝটা না হলে। তো সত্যিকারের সর্ষের তেল হলে সেই লোকটার ব্যবসা থাকবে না, মানে আমি এটা ওপেনলি বলছি। আর তার সাথে তুমি একটু রাইস ব্র্যান অয়েল, যেটা তো আমরা তো এখন চাল যেগুলো খাই, মিনিকেট টিনিকেট যেগুলো, সেগুলোর কিন্তু ওইভাবে যে চালের যে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের পার্টটা, সেটা ওরা পুছে নিয়ে চলে গেছে, অনেক বেশি রিফাইন্ড হয়ে সেটা রিফাইন, কারণ ঘষে মেজে সেই ব্র্যান্ডটা নিয়ে গেছে অয়েল বানাবে বলে, প্রত্যেকটাতেই একটা কিছু বের করছে। এটাও প্রসেস চাল খাচ্ছে, হ্যাঁ, ইফ নট আল্ট্রা প্রসেস। তার যে সিটের যে জার্মটা, সেটাও নেই। এগুলোতে অনেক ভিটামিনসগুলো ছিল, যে আমরা ভিটামিন ইটি বলি, আমরা টোকোফেনল, সেগুলো সব এতে থাকে। যদি ব্র্যান অয়েলে কিছু পেলে, এখন আমরা তো চুমুক দিয়ে ব্র্যান অয়েল খাচ্ছি না, ওইটুকু তেলেতে কতটা আসবে সেগুলো আমাদের বুঝে নিতে হবে, সেই সাজাতে হবে। মানুষকে বোঝাতে হবে যে আপনি অলিভ অয়েল খাচ্ছেন মানেই আপনি 200 বছর বাঁচবেন, তা না। আপনি তো অলিভ অয়েল এতটা খাচ্ছেন, তাতে আপনার মুফার এই কন্টেন্ট, মুফাটা আপনার ভালো,
পুফা কি, এগুলো পরবর্তীকালে আমরা বলতে পারি। একদম। এবং কতটা হিট করবেন, একটা অলিভ অয়েল প্লাস্টিকের শিশিতে রাখা, তুমি তোমার রান্নাঘরে হাফ খোলা রেখে দিয়েছো, এমনিতেই অক্সিডাইজড হয়ে গেছে, ওটা একটা মানে পলিমার তৈরি হয়ে গেছে, ওটা কার্সিনোজেন, ওটার থেকে এবার বেশি নিলে সেটা মানে এগুলো ক্যান্সার হতে পারে। সম্পর্কে সাধারণ বহু মানুষের কোনো ধারণাই হয়তো নেই, যে তারা নিজেদের অজান্তে এই ভুলগুলো করে ফেলছে। একদম তাই। এবং তুমি যে তোমার প্রশ্নটা ছিল যে ভাত খেতে পারবে না, একদম খেতে পারবে। কতটা খাবে, কি চাল কিনে খাচ্ছে, কিভাবে রান্না করছে, চালটা কি আগের দিনের রাতের চাল ফ্রিজে আমি ঢুকিয়ে রাখলাম ভাত করে, তাহলে সেটা ঠান্ডা হয়ে গেল, এই ঠান্ডা চালটা রেজিস্ট্যান্ট স্টার্চ হয়ে গেল, 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে বেরোচ্ছিল 4.1 কিলো ক্যালোরি আসে, এবার ওটা দেখা যাবে হাফ হয়ে যাচ্ছে, তার আবার রেজিস্ট্যান্ট 1 2 3 4 নানা রকম ইয়ে আছে। তো আমার এই চালটা এবার আমি একটু হালকা মাইক্রোওয়েভে জাস্ট 15 সেকেন্ড দিয়ে, কিংবা তুমি যদি পান্তাই মানে শীতকালেও খেতে পারো, কোনো সমস্যা নেই, এইটা রেজিস্ট্যান্ট স্টার্চ, এটা তখন ওরমভাবে এইটা যেটা উঠছিল সেটা এখন হাফ উঠবে, তুমি সিজেমে দেখে বুঝতেই পারবে। এবং তার সাথে তুমি একটু চাকনা দিলে, চাকনা কি দিলে, তুমি ধরো একটু বাদাম টাদাম বাটা, একটু বাদাম বলতে তোমাকে কাজু আমন্ড মানে ওই সময় আনতে বলছি না, স্ট্রেট চিনে বাদাম, তারও কিন্তু দারুণ গুণ আছে, কতটা নিলে ফ্রেশ, কিন্তু এই চিনে বাদাম দোকান থেকে খুলে দিচ্ছে, হ্যাঁ, তার মধ্যে নুন, এবং ওর মধ্যে দেখবে ভিতরে আফলা টক্সিন, এক একটা বাদাম ভাঙলে কালো কালো একটা ফাঙ্গাস হবে। তো তুমি ওই বাঁদরের মতো চিনে বাদামটা এসে খুলে একটুখানি ভেঙে খাচ্ছ, ওই খোলারও এক্সারসাইজ হচ্ছে, খোসাটা ছাড়ালে সেটা দিয়ে খেলে, এইগুলো আমরা একটু আমাদের বাচ্চাদের যদি করে দিলাম, বাড়ি ফিরছি 1 ঠোঙা চিনে বাদাম উইথ কার্নেল নিয়ে এলাম, দিলাম ওকে, ওটা এটা একটা খেলা। একদম। এই ছোট ছোট জিনিস যদি ইনকর্পোরেট করতে পারি, সেখানে কিন্তু আমরা অনেকভাবে একটা মৌলিক চেঞ্জ আনতে পারবো। একদম। এবং তুমি বলছো যেটা ভাত, রুটি, এগুলো আমরা সব খাবো, তার সাথে কতটা ভেজিটেবল, একটু আমাদের তো শাকের দেশ, কত রকম পালং শাক, কলমি শাক, নোটে শাক, মূলো শাক, জারি তুমি একটা ফল পাচ্ছ, সবজি পাচ্ছ, তার উপর একটা ভেজিটেবলস আছে, সেগুলো একটু ভালো করে রাত্রেবেলা আমরা নুন টুন দিয়ে ধুয়ে রাখলাম, তার পোকামাকড়গুলো চলে গেল, পেস্টিসাইডগুলো চলে গেল, দরকার হলে একটু তুমি ডিটক্স করে নিলে, কিছু জিনিস দেওয়া যায় ভিনিগার টিনিগার দিয়ে করে নিলে, এবার একটুখানি ভাপিয়ে নিলে, স্টিম করে নিলে জলটা, এবার স্টিম করে জলটা ফেলে দিলে বললে অনেক ভিটামিন চলে গেছে, অ্যাকচুয়ালি তা না, সেটা ওই যে পেস্টিসাইডগুলো চলে গেল, সেটা তো ভালো হলো, ওইবার ওইটা নিয়ে তোমার পানসা লাগছে, একটু তিলের হোয়াইট সেসামি সিডস সরিয়ে দিলে, কাঁটা দিয়ে চিবিয়ে খাওয়াটা আমি এখন বলবো, আমরা এই বাঙালিয়ানার খাওয়া থেকে এই জায়গাটা আমরা একটু সাহেবী হয়ে যাই, কাঁটার দিয়ে যদি খাওয়া যায়, আমরা যদি ওই চপস্টিক্স দিয়ে খাই, এই যে সময় লাগছে টুকটুক করে চিবিয়ে একটা খাবার, আগেকার সেই ছেলে মেয়ে, আমার মনে আছে, আমার ছেলেটারই কথা বলি, সে পোটলা বানাতো, সে একবার এইখানে পোটলা, আবার গোত্তা মারলে ওইদিকে একটা পোটলা, তো এরকম করে সে 2 ঘন্টা খেত, তারপরে একটা চড়েতে যা খেয়েছিল সব বমি। এবার তারপর তো গালাগালি, ওইটাই খেতে হবে ইত্যাদি ইত্যাদি, কিছুক্ষণ পরে বেরোলো যে টক করে চুপ করে বসাতে দেখি আবার চেবাচ্ছে, তার মানে একটাও রেখে দিয়েছিল, সেই গরুর মানে রুমিনেশনের মতো। তো এইগুলো কিন্তু ভালো হ্যাবিট, মানে এবং ওর আশা করি কোনোদিন যেন সে মোটাটা হবে না এইটার কারণে। এইটা যে আমি তাড়াতাড়ি খেয়ে ফেলছি, আমার ব্রেন কিন্তু 15-20 মিনিট লাগে তাকে বুঝতে, একটা সিগন্যালিং যে আর খেও না, ব্রেনের একটা স্ট্রেচিং হয়। আমি যদি ওই শাকটা চিবিয়ে খাচ্ছি, গল্প করছি, কাজও করছে হয়তো, মানে আমি বলবো মাইন্ডফুলনেসে খেতে হবে, তখন কাজ করলে তুমি যে কী খাচ্ছ, শাকটা কোত্থেকে এসছে, কোন সোনারপুরের কোন রেল লাইনের ধারের একটা ডোবা থেকে শাকটা উঠেছিল, সেখানে একটা হাঁস চড়ছিল, আমি শাকটাকে কিরম করে ধুয়ে এক চাষি নিয়ে এলো, সেই শাকটা বিক্রি করে তার পয়সা হলো, সে বাড়িতে গিয়ে তার ছেলেকে পড়াচ্ছে কিনা, এই গল্পটা যদি আমি ভাবি, একটা ভালো লাগলো, আমার একটা মনে হলো এই শাকটা খেয়ে আমারও ভালো হবে, আমি কোনোদিন ওই বাচ্চাটার ভালো করবো। এইভাবে যদি আমরা জীবন শৈলীটা এবং জীবনের আচারটাকে একটু বদলাতে পারি, যেটা আমাদের মেন কাজ, তাহলে কিন্তু বোধহয় এই যে একটা ভাঙন ধরে গেছে, সকলে বলছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এবং আমরাও দেখছি তাই, যে ক্রমশ দেখছি কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা ভাবনা চিন্তা করতে 10-15 বছর এগিয়ে যাচ্ছে গো। ডায়াবেটিসটা আগে বাবা মায়ের দেখা যেত ধরো 50-60, এখন দেখা যাচ্ছে, আগে বললাম আমরা 40, এখন দেখা যাচ্ছে, আমাদের স্লোগানই তো আমরা বলেছিলাম 30, এখন আমরা বললাম 20-তে, এবং সেটা বিকজ যত সময় এগোচ্ছে সেই সংখ্যাটা আরো নিচের দিকে নেমে যাচ্ছে, স্থূলকায় হয়ে যাচ্ছে। আমরা মোটা কথাটাকে এখন বলবো না, মোটা করলে সেটা খুব শেমিং হবে, বডি শেমিং হয়ে যাচ্ছে। তো এইসবগুলো আছে, এগুলো সাইকোলজিক্যালি সত্যি কথায় খুবই দুর্বিষহ। এই যে ডায়াবেটিসের সঙ্গে ওবেসিটির একটা সম্পর্ক রয়েছে, আমি একটা প্রশ্ন করব, যে রোগাদের কি ডায়াবেটিস হতে পারে? কেন না, দেখো, প্রথম কথা আমাদের টাইপ 1 ডায়াবেটিস যেটা আমরা বলি, যে বাচ্চাদের অগ্নাশয় থেকে তার আর ক্ষরণই হচ্ছে না, তার বিটা সেলগুলো কোনো একটা কারণে ইমিউন
একটা অটো ইমিউন ডিজিজ, কোনো একটা ভাইরাস এসেছিল, একটা কক্সাকি ভাইরাস বি, একটা এপস্টাইন বার, সাইটোমেগালো, এগুলো আমার ঢুকেছে কোনো কারণে, এই ধরনের আমরা যে বেসিক নামগুলো তোমায় বললাম, তারা তাদের অ্যান্টিবডি তৈরি করেছিল ওখানে, সে মানে তাদের অ্যান্টিজেন থেকে শরীর একটা অ্যান্টিবডি তৈরি করছে। এই অ্যান্টিবডিগুলো স্পেসিফিক্যালি আবার ওই বিটা সেলেরও মানে অ্যান্টিজেন হিসেবে কাজ করছে। তারা ওখানে বিটা সেলগুলোকে তাদের ক্ষরণটা বন্ধ করে দিল, যেখান থেকে ইনসুলিন বেরোয়। ধরো আমরা এই প্লাস্টিকের পুপসির বোতলে খাচ্ছি, এই যে বিসফেনল আছে, এইগুলো আবার আমরা বলি যে কিছু এনভায়রনমেন্টাল ওবেসোজেনিক কারণ, যে বাচ্চা মোটা হয়ে যাচ্ছে, কিংবা পলিউশন, এই 2.5 পার্টিকুলার ম্যাটার, তারপরে ডিজেল এক্সস্ট থেকেও মোটা হওয়া, এবং সে কারণে তোমার হচ্ছে কি মোটা যত হচ্ছে তার সাথে কিছু কিছু জায়গায় বিটা সেলের ক্ষরণটাকেও কমছে, প্লাস মোটা হলে যেটা তোমায় বললাম চর্বি একদম লেপে দেওয়া হয়েছে চর্বি, সেটা খুলতে পারছে না, কাজ করছে, সেটা হচ্ছে টাইপ 1 নয়, সেটা হচ্ছে আর্লি টাইপ 2, একটু মোটা হওয়া থেকে। তুমি কিন্তু প্রশ্ন করেছো রোগা, তাহলে তার মোটা হচ্ছে না কিন্তু বিটা সেলের ক্ষরণ কমে গেছে, টাইপ 1। আরেকটা হতে পারে তাকে বলা হয় মোদি, হ্যাঁ মোদি, তো সেইটা হচ্ছে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস ইন ইয়াং, তাদের এটা হচ্ছে সিঙ্গেল একটা জিন চেঞ্জ হয়, একটা হেপাটিক নিউক্লিয়ার ফ্যাক্টর বলে জিন আছে, কিছু আছে গ্লুকোকাইনেস, যেখানে আমাদের বিটা সেল থেকে গ্লাইকোলিসিস হয়ে ইনসুলিন তৈরি হবে, যে এটিপি দ্বারা ইনসুলিনটা ঢুকবে, সেই ইনসুলিন ক্ষরণটা আটকাচ্ছে। তো সেখানে আমাদের দেখা যায় যে ওই এনজাইমটা কারেক্ট করে দিলে ইনসুলিন লাগবে না, একটা সালফোনিলুরে দিলে ওই সালফোনিলুর রিসেপ্টরের গন্ডগোল হচ্ছিল, আবার বাচ্চাটা নর্মাল হয়ে যাবে। দেখা যায় তাদের 25-25 এজ গ্রুপ, তাদের বাবা মা দুজনেরই 25-30-এ ডায়াবেটিস হয়েছিল, কিন্তু ওরাল ট্যাবলেটেই মেনটেন করছে, ইনসুলিন লাগেনি। যেমন টাইপ 1-এতে ইনসুলিন লাগবেই, কারণ তার ইনসুলিনের আর ক্ষরণ নেই। এখানে ইনসুলিনের ক্ষরণটা ডিফেক্ট ছিল, ডিফেক্টটা কারেক্ট করার দেওয়া হয়েছে, সে আবার চললো। এ কিন্তু মোটা নয়, এ কিন্তু রোগা থেকেই হতে পারে। প্লাস আমাদের ওই জেস্টেশনাল ডায়াবেটিস, সেগুলো কিছু সময় পাওয়া যায়। আরও কিছু ধরো রোগাদেরও কখনো কখনো ডায়াবেটিস হতে পারে, এবং তার পিছনে রোগাদের ডায়াবেটিস, রোগাদের ফ্যাটি লিভার ডিজিজ, এগুলো লিন ডায়াবেটিস, লিন মাসল, এরকম ভাবে বলতে পারি। স্যার, তাহলে এবার আমরা একটু র্যাপিড ফায়ারে যাচ্ছি। কুইজ। হ্যাঁ, কুইজ। সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কোনটা বেশি সুবিধাজনক, ভাত না রুটি? দেখো, র্যাপিড ফায়ার হলে আমি বলবো যে আমি রুটি চাইবো, কিন্তু বাঙালি হিসেবে অনেক সময় আমাদের রুটি হজমটা যেন মুশকিল হয়, প্লাস গ্লুটেনের অনেক অ্যালার্জি থাকে বলে প্রেফার আমি করি না। ভাত আর রুটির মধ্যে হচ্ছে রুটিতে ফাইবার থাকে বেশি, অ্যাবজর্পশনটা একটু স্লো হয়তো হবে, ক্যালোরি ওয়াইজ যদি গ্রামে বলো দুটোই মোটামুটি কাছাকাছি, কিন্তু ভাত একটু আমরা একটা রুটির জায়গায় ধরো আমরা এখন ভাত বলি কেন জানো তো, একটা হাত, আমার হাত যদি এরম হয় তাহলে এরমভাবে নয়, একটু খোলা রাখলে এরমভাবে ঝরঝরে ভাতটা তুলে, এটাই কিন্তু আমার যদি 3 বেলা খাই 3 বেলারই ভাতের বরাদ্দ। রুটি খেলেই তার সাথে একটা রুটি 3 বেলা, মানে তার মানে আপনি ভাতটাকে এগিয়ে রাখছেন? আমি ভাতটাকে বাঙালি হিসেবে এগিয়ে রাখি। আচ্ছা, এবার বলুন মর্নিং ওয়াক নাকি জিম? মর্নিং ওয়াক একদম অন্যরকম, সার্কেডিয়ান রিদম, যেটা তোমায় বলছিলাম যে ঘুম থেকে উঠে একটা অন্যরকম পরিবেশ, মাইটোকন্ড্রিয়াগুলো চার্জ হয়ে যাবে মর্নিং ওয়াকে। এখানে ইনসুলিন যে রিসেপ্টরসগুলো শরীরে আছে, যারা ইনসুলিনটাকে গ্লুকোজটাকে ঢোকাতে সাহায্য করে, তারা চার্জড হয়ে গেল এই মর্নিং ওয়াকে। জিমে গেলে কি, জিম খুব ভালো, জিমে মাসেল এক্সারসাইজ হচ্ছে, মাসেল টেনে নিচ্ছে, ইনসুলিন লাগুক না লাগুক প্রথমটা মাসেলে টেনে নেবে সুগারটা ঢুকে, ওখানে গ্লাইকোজেন ফর্ম করুক কি এনার্জি দিক যাই করুক, দুটোরই ইকুয়াল ইম্পর্টেন্স আছে। এবং দুটোই করা যায়। আমি বলবো তুমি 1/2 ঘন্টা করে প্রতিদিন হাঁটো, দেন ইন্টেন্স 2 hours ওয়ার্কআউট ইন দ্য জিম উইকেন্ডে, এটা বেটার হবে তোমার ওয়াকিংটা। একদম। স্যার, এবার তাহলে বলুন একটুখানি যে সুগার ফ্রি ট্যাবলেট নাকি মধু? মধু মানে চিনি, মধু মানে বেসিক্যালি চিনি। তোমাদের দেখো কিছু, ওই আবার বলছিলাম কতটা মধু খাবে, তাতে তুমি ম্যাঙ্গানিজ অমুক তমুক ভালো জিনিসগুলো পাচ্ছ, আয়রন টায়রন পাচ্ছ, সেটা হয়তো ঠিক আছে। আর ফলের থেকে, ফ্রাক্টোজ থেকে ভাবছো যে সেটা কম তা নয়, আলটিমেটলি ওটা কিন্তু তুমি দেখবে ওটা সুগারই হয়ে গেল। সেই জন্যে মধু আর চিনি তুমি সাবস্টিটিউট করতে পারো না। আর সুগার ফ্রি, হ্যাঁ সুগার ফ্রি যদি স্টিভিয়া মানে ওই গ্লাইকোসাইড খাও, যেটা ন্যাচারাল প্লান্ট আর্জেন্টিনার, আমরা এখন বাড়িতেই বানাচ্ছি, তার এক্সট্র্যাক্টে প্রায়গুলো দেখা যায় যে
500-600 গুণ ওই পরিমাণ মাপে একটু পিঞ্চ দিলে সেটা খুব মিষ্টি হয়ে যায়। আমি বলবো তুমি সেটা খেতে পারো, কিন্তু ওই অন্যগুলো কেমিক্যালস, অ্যাসপার্টেম ইত্যাদি, ওগুলো কিন্তু টক্সিক হয়ে যায় যখন মেটাবলিক্যালি ব্রেকডাউন করলে শরীরের ক্ষতি হয় অনেক। মানে আপনি সুগার ফ্রি ট্যাবলেটগুলোকে এগিয়ে রাখছেন? না, রাখছি, মানে ট্যাবলেট এগোচ্ছি না, আমি কিন্তু স্টিভিয়াটাকে কেবল দিচ্ছি, শুধু স্টিভিয়া, ট্যাবলেটে যাচ্ছি না, অ্যাসপার্টেমে যাচ্ছি না। সুক্রালোজ তুমি এবার আবার হচ্ছে কীভাবে রান্না করছো, বেশি গরম করলে, বেক করলে কোনটা ভেঙে গিয়ে কি তার আবার কনস্টিটিউয়েন্ট প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু কেমিক্যালস। স্টিভিয়া কিন্তু সে অর্থে ন্যাচারাল একটা গ্লাইকোসাইড। তুমি সেটা, আমি শুধু স্টিভিয়াতে থাকবো। একদম। স্যার, ফল না ফলের রস? অবশ্যই ফল, কারণ ফলেতে এগেন ফাইবার আছে, ফল একটা সলিড প্রোডাক্ট, তার মধ্যে একটা ধরো একটা লেবুর রস, তাতে 3টে লেবু চলে যায়, আর পিওরলি রস সেটা হচ্ছে লিকুইড সুগার হয়ে গেল, কিন্তু পুরো চিনি। ওটাতে কিন্তু 2-3টে যদি লেবু খাও, গ্লাইসেমিক ইন্ডেক্স একটা লেবুর হচ্ছে ধরো 40, কিন্তু গ্লাইসেমিক লোড যেটা সেটা হবে ধরো 65, মানে হাই গ্লাইসেমিকের দিকে প্রায় চলে যাচ্ছে। তো এই যে একটা ফল খেলাম, সেটাতে আমার অনেক কিছু গেল, কিন্তু অনেক মিনারেলস, নিউট্রিয়েন্টস গেল। ফলের রসের থেকে ফল খাওয়াটা বেটার, অনেক বেটার। একদম। স্যার, অনুষ্ঠানের একদম শেষে আমরা চলে এসেছি। অনুষ্ঠান শেষ করার আগে বলুন দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, যে আজকের দিনে দাঁড়িয়ে এই যে মানুষের মধ্যে এত ডায়াবেটিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, তো কোন ভুলগুলো তারা সব থেকে বেশি করছেন এবং কোন বিষয়টা নিয়ে তারা সতর্ক হবেন? দেখো, কোন একটা যদি বলো, ভুল অনেকগুলোই আমরা বলবো যে ভুল কাউকে বলা উচিত না, কারণ এই রীতিনীতিগুলো হয়ে এসছে, আমরা অ্যাডপ্ট করে ফেলেছি, এগুলোকে আমরা কারেক্ট করবো বুঝে নিয়ে। ভুল হয়তো কথাটা বলাটা ঠিক হবে না, কারণ কেউ তো জেনে শুনে ওরকমভাবে ভুল করছে না নিজেকে খারাপ করার জন্যে, সে এইগুলো মানে অ্যাডপ্ট করে নিয়েছে। এগুলোকে আমরা চেঞ্জ করব। এক একটা জায়গায় পুয়ার স্লিপ, তার স্লিপ হাইজিনটা কারেক্ট করে তাকে ঘুমের সেই আবহাওয়াটা তৈরি করে দিয়ে এবার ঘুম পাড়াবো। আগে পিছিয়েগুলো দেখতে হবে, কিন্তু এই ঘুমো 10টার সময় শুয়ে পড়ো, 6টায় উঠবে, ওইভাবে হয় না। আমরা মতো কোনো দম দেওয়া যন্ত্র নই। তো তার সাথে হাঁটাটা, আমি যদি দাঁড়িয়ে কথা বলছি, এই পুরো মিটিংটা আমরা দাঁড়িয়ে করতাম, পরের বার আমি আসবো দাঁড়িয়ে করলে কী হবে, আমি 1 ঘন্টায় প্রায় 200 ক্যালোরি ভেঙে ফেললাম, যেখানে বসে করলে সেটা 50ও ভাঙছে না। মানে হাত নাড়াটাড়া, এটা হচ্ছে আমাদের নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। এটা এমনভাবে বসেছি তাও হচ্ছে না। আমাদের বাড়িতে মানে আমার স্ত্রী যেমন সারাক্ষণ এরকম করছে, সেরকমভাবে দোলে, তা আমি দেখি যে তার প্রায় দাঁড়ানোর কাজটাই হয়ে যাচ্ছে, কোন কথা বলি খুব এক্সাইটেড হয়ে গেল, আরও বেশি দোলে। তো এটা একটা ভালো জিনিস। হাত পা নেড়ে, আমি একটু হাত পা নেড়ে কথা বলি, এটা একটা। তো এইগুলো প্রত্যেকটা চয়েস আমরা নিজের যদি সবকটা মিলিয়ে বুঝি কোনটা আমার ভালো, আমার জীবনের সাথে, জীবন শৈলীর সাথে, ঢঙের সাথে আমি অ্যাডপ্ট করে নিতে পারবো, অ্যাডাপ্ট করতে পারবো এবং অ্যাডপ্ট করব, তাহলে দেখা যাবে অনেক অনেক ছোট ছোট চেঞ্জে অনেক বড় লাভ পরের দিকে আসছে। লং টার্ম বেনিফিট আমরা অ্যাক্রু করবো আমাদের, মানে হেলথ অ্যাজ ওয়েলথ, এইটা আমাদের মাথায় রাখতে হবে। আর আমাদের একটাই কথা, মোটা হওয়া থেকে নিজেকে বিরত রাখবো। প্রত্যেকে বাড়িতে ওই দর্জির দোকানে টেপ থাকবে না, আমরা বাড়িতে টেপ নিয়ে সকালবেলা চিরুনি যেরকম আঁচড়াই বেরোনোর আগে আয়নায় দেখে একবার করে টেপটা যেন আমরা সপ্তাহে রোববার সকালে মেরে বাড়িতে ওই ওয়েস্ট লাইনটা মেপে টেপটা দেখবো। ওই ভিসেরাল ফ্যাট থেকে যত কিছু নষ্টের গোড়া সেটা থেকে শুরু হয়, এবং আমাদের ডায়াগনোসিস অনেক পরে হয় যখন ডিজিজটা এসে যায়। আমরা এগুলো অনেক আগে আটকাতে পারি যদি রেগুলারলি চেক করতে পারি, নিজেদের সুগার দেখা, ব্লাড প্রেশার দেখা, কোলেস্ট্রল দেখা, এবং এই মাপঝোপগুলো এখন ইম্পর্ট্যান্ট। এবং বাচ্চাদেরকে আমরা ট্রেন করব। আমাদের একটা স্বাস্থ্যওয়ালা পাঠশালা বলে প্রোগ্রাম আছে, ক্লাস 6 থেকে 8 সবাই মিলে যদি আসে না, আমরা কলকাতায় এটা শুরু করতে পারি। এখন একটা নতুন যুগ হয়তো এসছে, সবাই মিলে হাত ধরে যদি এই কাজটা করতে পারি, পরবর্তী প্রজন্মকে ভালো করতে পারি, তারা এসে আমাদেরকে একটু শাসন করে আমাদেরও ভালো রাখবে হয়তো। এই অঙ্গীকার নিয়ে আজকে এই স্কলাপিয়ার এই নিমন্ত্রণ আর রক্ষা করার যে সুযোগ পেয়েছি, আশা করি আমার কথাবার্তার কোনো মানে খুঁজে পাওয়া যাবে কখনো। একদমই তাই স্যার। আর আপনি যেভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, দর্শকরা আশা করি ভীষণভাবে উপকৃত হবেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা স্বাস্থ্য সংক্রান্ত এরকম ভিডিও আর কোন কোন বিষয় নিয়ে দেখতে চান, অবশ্যই আমাদের অ্যাক্সলেপিয়ার ফেসবুক পেজে কমেন্ট করবেন, ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন। আর আপনারা যদি ডায়াবেটিসের সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন বা এই সমস্যাটা থেকে মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্যারের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া অ্যাক্সলেপিয়া টেলিমেডিসিনের নাম্বারে কল করতে পারেন। টিম অ্যাক্সলেপিয়া সবসময় রয়েছে আপনাদের পাশে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের একটা এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।